দেখো ক্লাস 8 তোমাদের সপ্তম অধ্যায় মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন। এই যে অধ্যায়টি, এই অধ্যায়টি সম্পর্কে আমরা গতকাল কিছু জেনেছিলাম এবং এই অধ্যায়ের থেকে আর কি আছে আমরা আজকে দেখব। প্রথমে দেখো, এখানে বেশ কিছু ঘটনা উল্লেখ করা রয়েছে। প্রথমটাতে লেখা আছে, দেখো, চারিদিক পাহাড় দিয়ে ঘেরা, নদীর ধারে কর্মযজ্ঞ চলছে। ইঞ্জিনিয়ার, শ্রমিক সবাই ব্যস্ত। কি তৈরি হবে? জলাধার তৈরি হবে। নদীতে বাঁধ দিয়ে জল ধরে রাখা হবে, আটকে রাখা হবে। দ্বিতীয় নম্বরে দেখো, দুম দুম ডিনামাইট ফাটছে। পাহাড় ভেঙে সমতলের সঙ্গে যোগাযোগের জন্য রাস্তা তৈরি হবে। পাহাড়কে ডিনামাইটের সাহায্যে ভেঙে রাস্তা তৈরি করা হচ্ছে। নেক্সট লেখা আছে, বাদল বাবু বড় চাষি, শহরে চাল সবজি সরবরাহ করেন। উৎপাদন বাড়াতে তাকে প্রচুর রাসায়নিক সার, কীটনাশক ছড়াতে হয়। তারপরে লেখা আছে, দেখো আবার, তুলিদের বাড়ির ছাদ থেকে দেখা যায় তাদের দূরের শিল্পাঞ্চলটা। ওখানে কাজ করে প্রচুর লোকজন আর উৎপাদিত হয় নানান দ্রব্য। নিচে দেখো লেখা আছে, উপরের বিষয়গুলি পড়ে তোমার কি মনে হচ্ছে? মানুষের কাজকর্ম নানান ধরনের। আর এই সব কাজের মধ্যে কোনটা প্রকৃতির সাথে সরাসরি যুক্ত, কোনটা প্রযুক্তির উপর বেশি নির্ভরশীল, আবার কোনো কাজের ধরন সেবামূলক। তাহলে মানুষের এই সব কাজগুলোকে শ্রেণীবিভাগ করে ফেলা যাক। নিজেদের মধ্যে আলোচনা করে আর কাজগুলোকে তাদের ধরন অনুযায়ী নিচের তালিকায় লিখে ফেলো। তাহলে এখানে দেখো যে কাজগুলো বলেছে, অর্থাৎ যে অর্থনৈতিক কাজ, এগুলোকে সবই বলা হয় অর্থনৈতিক কাজ। অর্থনৈতিক কাজ কাকে বলে? অর্থনৈতিক কাজ হচ্ছে যে কাজে মানুষ প্রকৃতি থেকে সরাসরি বা প্রকৃতি থেকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে নির্ভরশীল, এবং যে কাজ উৎপাদন করে মানুষ তার জীবন ও জীবিকা নির্বাহ করে এবং দেশের আর্থ সামাজিক দায় দায়িত্ব পালনে সক্ষম হয়, সেই কাজগুলোকেই বলা হয় অর্থনৈতিক কাজ। এই অর্থনৈতিক কাজ 5 প্রকারের। যেমন বলা যেতে পারে, প্রথম স্তরের অর্থনৈতিক কাজ, দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ, তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজ, চতুর্থ স্তরের অর্থনৈতিক কাজ আর পঞ্চম স্তরের অর্থনৈতিক কাজ। এখানে আমরা প্রথমে আছে, দেখো, প্রকৃতি নির্ভর। প্রকৃতি নির্ভর যে কাজগুলো হয়, প্রকৃতি নির্ভর যে কাজ, সেগুলো কি কি? প্রকৃতি নির্ভর কাজকে বলা হয় প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। প্রকৃতি নির্ভরকে কি বলা হয়? প্রথম স্তরের। তাহলে প্রথম স্তরের অর্থনৈতিক কাজ কোনগুলো? প্রথম স্তরের অর্থনৈতিক কাজ হচ্ছে 6টা। কি কি? কৃষিকাজ, মৎস্য শিকার, কৃষিকাজ, মৎস্য শিকার, বনজ সম্পদ সংগ্রহ, কৃষিকাজ, মৎস্য শিকার, বনজ সম্পদ সংগ্রহ, খনিজ সম্পদ সংগ্রহ, পশুপালন। তাহলে কৃষিকাজ, মৎস্য শিকার, পশুপালন, বনজ সম্পদ সংগ্রহ আর খনিজ সম্পদ সংগ্রহ। আর একটা কাজ হচ্ছে তোমার 6টি কাজ বললাম। 6টি কাজের মধ্যে কৃষিকাজ বলা হলো, মৎস্য চাষও বলা হলো, পশুপালন বলা, কৃষিকাজ, মৎস্য চাষ, পশুপালন, বনজ সম্পদ সংগ্রহ, খনিজ সম্পদ সংগ্রহ, এবং আর একটা হচ্ছে শিকার বৃত্তি।
এই 6টি কাজকে বলা হয় প্রথম স্তরের অর্থনৈতিক কাজ, যেটি প্রকৃতি নির্ভর কাজ। তারপরে আছে দেখো প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি নির্ভর কি কি? শিল্প উৎপাদন। শিল্প উৎপাদন এটা হচ্ছে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ, যেটা প্রযুক্তির উপর ডিপেন্ড করে, টেকনোলজির উপর ডিপেন্ড করে, শিল্প উৎপাদন। তাহলে এটা দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ। তাহলে প্রকৃতি নির্ভর হচ্ছে প্রথম স্তর, প্রযুক্তি নির্ভর দ্বিতীয় স্তর, আর সেবামূলক হচ্ছে তৃতীয় স্তর। সেবামূলকে কি কি থাকে? মানুষকে সেবা পরিষেবা দেয় যারা, যেমন ডাক্তার, শিক্ষক, প্রশাসন মানে পুলিশ প্রশাসন, নার্স, এগুলোকে বলা হয় সেবামূলক অর্থনৈতিক কাজ। চলো এবার দেখো সভ্যতার বিবর্তন ও পরিবেশে তার প্রভাব। তো পৃথিবীতে আবির্ভাবের পর থেকে মানুষ নানা ধরনের কাজকর্ম করে চলেছে। সভ্যতার প্রথম পর্যায়ে মানুষ ছিল যাযাবর, গুহাবাসী। এই সময় মানুষের চাহিদা ছিল সামান্য, ফলমূল সংগ্রহ, পশু শিকার, আত্মরক্ষা করেই মানুষের সময় কাটত। তখন তার জীবনযাত্রা সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। এরপর সে আগুনের ব্যবহার শিখল, চাষ করতে জানলো, আর প্রকৃতিতে ধীরে ধীরে নিজের প্রয়োজনে পরিবর্তন করতে লাগলো। চাকার আবিষ্কার সভ্যতাকে গতি প্রদান করলো। নতুন দেশ আবিষ্কারের নেশায় সাহসীরা বেরিয়ে পড়ল অজানার সন্ধানে। এই সময় পরিবেশে মানুষের যে সামান্য ক্ষতি হতো তা নিজে থেকেই পূরণ হয়ে যেত। সে প্রাচীনকালে যখন পরিবেশের কোনো যদি ক্ষতি হতো মানুষের কাজকর্মের ফলে, তবে সেই ক্ষতিটা পরিবেশ নিজে নিজেই সারিয়ে তুলতে পারত, যেটাকে আমরা গতদিন বলেছিলাম কি ব্যবস্থা বলতো? হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। দেখো লেখা আছে এখানে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। দেখো প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন ভৌত ও জৈব প্রক্রিয়াগুলো এমনভাবে কাজ করে যাতে পরিবেশের কোনো অংশে ক্ষতি বা পরিবর্তন হলে তা নিজে থেকেই পূরণ হয়ে যায়। একেই হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বলে। একেই হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বলে। তাহলে প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন ভৌত জৈব প্রক্রিয়াগুলো এমনভাবে কাজ করে যাতে পরিবেশের কোনো অংশ যদি ক্ষতি হয় বা পরিবর্তন হয় তবে নিজে থেকেই সারিয়ে তুলতে পারে। এবার দেখো অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ড তথা ইউরোপের শিল্প বিপ্লব ছিল সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এরপর থেকে শিল্প, চিকিৎসা বিজ্ঞান, প্রযুক্তি দ্রুত উন্নতি হতে লাগলো। বাড়তে থাকলো জনসংখ্যা, বসবাস, কৃষি আর শিল্পের প্রয়োজনে ধ্বংস হতে লাগলো অরণ্য। গড়ে উঠতে লাগলো রাস্তাঘাট, কলকারখানা, শহর, নগর। নির্বিচারে ব্যবহার হতে থাকলো প্রাকৃতিক খনিজ ও শক্তি সম্পদ, জল, মাটি, অরণ্য, কয়লা, খনিজ তেল, লোহা, তামা ইত্যাদি। বিংশ শতাব্দীতে দুটো বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সামরিক অস্ত্র পরীক্ষা, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, অর্থনৈতিক উন্নয়নের প্রভাবে পরিবেশে যে বিপুল পরিবর্তন হচ্ছে তা বর্তমানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এর ক্ষতিকর প্রভাব সমস্ত জীবগুলোর উপর নেমে আসছে, আমরা যেটা গতদিন জেনেছিলাম যে যত জনসংখ্যা বাড়বে, শহর নগরের পরিমাণ বাড়বে, গাছপালা ধ্বংস হবে, কৃষি জমি কমে আসবে। তারপরে কি? যুদ্ধাস্ত্র, পারমাণবিক বোমা বিস্ফোরণ ইত্যাদি কারণে, তারপরে জীবাশ্ম জ্বালানি দহন ইত্যাদি কারণে যথেচ্ছভাবে পরিবেশের উপর অবনমন ঘটছে। এখানে দেখো লেখা আছে কিছু জিনিস, যেখানে কিছু ছবি দেওয়া আছে। দেখো ছবিতে সম্পদের যথেচ্ছ ব্যবহার, এখানে মাটি দেওয়া আছে, মৃত্তিকা সম্পদ, পরিবেশ দূষণ, বিশ্বযুদ্ধ, সন্ত্রাসবাদ, সামরিক পরীক্ষা, পরিবহন বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি, অপরিকল্পিত উন্নয়ন, অরণ্য ছেদন। এগুলোর সঙ্গে তোমরা সবাই গতকালকে পরিচিত হয়েছো এবং জেনেছো। এইবার দেখো পরিবেশের অবনমন কি? পরিবেশের অবনমন কি? পরিবেশের অবনমন হলো পরিবেশের গুণমান হ্রাস পাওয়া। পরিবেশের এই গুণমান হ্রাসের ফলে জল, বায়ু, মৃত্তিকা প্রভৃতি প্রাকৃতিক সম্পদ তথা জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয়, বাস্তুতন্ত্র ব্যাহত হয়,
কোনো কোনো ক্ষেত্রে জীব প্রজাতি সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। পরিবেশের একটা নির্দিষ্ট সহ্য ক্ষমতা আছে। বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে পরিবেশের গুণমান যদি কমে যায় এবং কমে গিয়ে এমন একটা অবস্থা সৃষ্টি হবে যেখানে ভারসাম্য ও কার্যকরী ক্ষমতা ভেঙে পড়বে। হোমিওস্ট্যাটিক ব্যবস্থা মানে পরিবেশ নিচে থেকে সারিয়ে তোলার এই ক্ষমতাটাকে হারিয়ে ফেলবে। তখন পরিবেশ আর আগের অবস্থায় ফিরে আসতে পারবে না। যেমন কি হতে পারে? অতিরিক্ত বৃক্ষছেদন করলে ভূমিধস, ভূমিক্ষয়, বন্যা, জীববৈচিত্র্য হ্রাস, মরুভূমির প্রসার বৃদ্ধি। এই যে ফলগুলো আমরা পাচ্ছি, প্রভাবগুলো দেখতে পাচ্ছি, এই প্রভাবগুলোকে কাটিয়ে পরিবেশ কখনোই আর আগের অবস্থায় ফিরিয়ে আসতে পারবে না। হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কার্যকর হবে না, ফলে পরিবেশ অবনমিত হচ্ছে। আচ্ছা, তাহলে পরিবেশ দূষণ আর অবনমন কি একই জিনিস? না, পরিবেশ দূষণ আর অবনমন এক নয়, কিন্তু আমরা সেটাকে এক হিসাবে বিবেচনা করে দেখি। কেন দেখি? দেখো, পরিবেশের অবনমন যেটা, সেটা হচ্ছে পরিবেশের গুণগত মান নষ্ট হওয়া। আর দূষণ কি? দূষণ হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট বিভিন্ন কারণে পরিবেশে যখন দূষিত হবে। তবে এই দুটো জিনিস আলাদা হলেও বেশ কিছুটা একই। এখানে দেখো লেখা আছে, নিচের বিষয়গুলির মধ্যে কোনটি পরিবেশের অবনমন আর কোনটি দূষণের সাথে যুক্ত তা চিহ্নিত করো। জীব বৈচিত্র্য হ্রাস, এটা কি হতে পারে? পরিবেশের অবনমন না দূষণ? এটা হচ্ছে পরিবেশের অবনমন। মরুভূমির প্রসার, এটাও পরিবেশের অবনমন। অরণ্য বিনাশ, এটা হচ্ছে অবনমন। ঝুম চাষ, পরিবেশ দূষণ। পুকুরে মাছ মরে যাওয়া, এটা হচ্ছে দূষণ। ভোপাল গ্যাস দুর্ঘটনা, দূষণ এবং অবনমন। বিমানবন্দরে ধোঁয়াশা, এটা হচ্ছে দূষণ। বন্য প্রাণীদের খাদ্য সংকট, নদীবাঁধ ও জলাধার নির্মাণ, পরিবেশের অবনমন। সুন্দরবনে আইলার প্রভাব, অবনমন। মাছের বাজারে দুর্গন্ধ, দূষণ। এখানে দেখো দুটো ঘটনা দেওয়া আছে, একটা প্রাকৃতিক ঘটনা, একটা মনুষ্য সৃষ্ট ঘটনা। পরিবেশ অবনমনের জন্য এই দুটো ঘটনাই দায়ী, অর্থাৎ মনুষ্য সৃষ্ট কারণও দায়ী, প্রাকৃতিক কারণও দায়ী। আমরা সেটা গতদিন আলোচনা করেছিলাম। পরিবেশ অবনমনের জন্য এই দুটো জিনিসই দায়ী। এখানে দেখো, এটাও আমরা জেনেছিলাম যে আমরা দেখতে পেলাম পরিবেশ অবনমন ঘটে দুভাবে, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা মনুষ্য সৃষ্ট। দেখো, প্রাকৃতিকের জন্য দেওয়া আছে ঝড়, বন্যা, খরা, ভূমিকম্প, অগ্নুৎপাত, এগুলোও আমরা জেনেছিলাম, এটাও জেনেছিলাম। অর্থাৎ এখান থেকে আমাদের যেগুলো দেওয়া আছে এগুলো আমরা গতদিন আলোচনা করেছিলাম। তবে একটা বিষয় বোঝা দরকার যে প্রাকৃতিক শক্তির প্রভাবে সৃষ্ট অবনমনগুলি মানুষের জীবনে প্রভাব ফেলে ঠিকই, কিন্তু প্রকৃতি ও মানুষ সেই ক্ষতিকে অনেকটা পূরণ করে ফেলতে পারে। অপরদিকে বিভিন্ন কার্যের মানে শিল্পায়ন, কৃষিতে রাসায়নিক সার ও প্রযুক্তির ব্যবহার, পরিবহন উন্নতি, বিরূপ প্রভাবে পরিবেশের অবনমন আজ অপূরণীয় অবস্থায় চলে গেছে। মানে কিছু কিছু ক্ষেত্রে প্রাকৃতিক শক্তি যদি পরিবেশের অবনমন ঘটায়, সেটা হয়তো হোমিওস্ট্যাটিক ব্যবস্থার মাধ্যমে কিছুটা আগের অবস্থায় ফিরে যেতে পারে, কিন্তু মনুষ্যসৃষ্ট বিভিন্ন কারণে যদি পরিবেশের অবনমন ঘটে থাকে, তবে সেটাকে কাটিয়ে পরিবেশ আর কখনোই আগের অবস্থায় ফিরে যেতে পারে না। এখানে কয়েকটি উদাহরণ দিয়েছে, কয়েকটি উন্নয়নমূলক পরিকল্পনা ও তাদের প্রভাব। দেখো, উদ্দেশ্য বলে লেখা আছে, নিচে প্রভাব। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে, প্রথম উদ্দেশ্য কৃষি উৎপাদন বাড়ানো। এখানে দেওয়া আছে, দেখবে কৃষি উৎপাদন বাড়ানো। তাহলে কৃষি উৎপাদন বাড়াতে গেলে কি করতে হবে? প্রভাবটা, কৃষি উৎপাদন যদি বাড়াতে হয়, তাহলে কৃষি উৎপাদন বাড়াতে গেলে তার প্রভাব কি হবে? দেখো,
উৎপাদন বাড়ানোর জন্য ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক সার, কীটনাশক মাটি ও জল দূষণ ঘটায়। এই দূষিত জল মাটির মধ্যে প্রবেশ করে, পুকুর, নদী, জলাশয়ে মেশে মাছ সহ বিভিন্ন জলজ প্রাণীর মৃত্যু ঘটায়। অবৈজ্ঞানিক কৃষি পদ্ধতি জমির উর্বরতা নষ্ট করে, পরিবেশের অবনমন ঘটালো। 2 নম্বরে লেখা আছে দেখো, মানুষের বাসস্থান ও উন্নত আধুনিক জীবনযাত্রা প্রদান। প্রভাব কি হচ্ছে দেখো, ভূগর্ভস্থ জলের পরিমাণ কমে যাচ্ছে, বায়ু শব্দ দূষণ সৃষ্টি করে, বায়ু দূষণ হয়, কলকারখানা স্থাপন করলে বায়ু দূষণ ঘটবে। শব্দ দূষণ, শহরে যানবাহনের শব্দ, তারপরে আমরা দেখো বিভিন্ন উৎসব অনুষ্ঠানে জোরালো মাইক বাজাই, তীব্রস্বরে মাইক বাজায়, বিভিন্ন কারণে তো শব্দ দূষণ হচ্ছে। এলাকায় জল জমার সমস্যা বাড়বে, জল নিকাশি ব্যবস্থা গড়ে উঠবে না। তৃতীয় বিশ্বের বড় শহরগুলো মূলত অপরিকল্পিত পুরনো শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে, প্ল্যানিং নেই যেগুলোর, কালকেও বলা হয়েছিল। ফলে যানজট, মানে আমরা জ্যাম যেটাকে বুঝি, যানজট তৈরি হয়, জল নিকাশি সমস্যা দেখা যায়, বসতি সমস্যা, মানে বাস করার জায়গা পাওয়া যায় না, বসতির অভাব দেখা যায়। 3 নম্বর লেখা আছে দেখো, তাপবিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ উৎপাদন। তাহলে বিদ্যুৎ কোথা থেকে উৎপন্ন হয়? একটা হচ্ছে জলবিদ্যুৎ, একটা তাপবিদ্যুৎ এবং একটি পারমাণবিক বিদ্যুৎ। তাহলে জলবিদ্যুৎ বাদ দিয়ে যদি আমরা দুটো বিদ্যুৎকে দেখি, তাপবিদ্যুৎ এবং পারমাণবিক বিদ্যুৎ, সব থেকে বেশি উৎপন্ন হয় তাপবিদ্যুৎ। তাহলে পোড়ানো জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুতে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, বায়ুমণ্ডলে তাপমাত্রা বাড়ে, বিকিরণ ও তাপের সমতা বিঘ্নিত হয়, তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য ছাই পাশের এলাকার জমিতে ছড়িয়ে পড়ে। আর লাস্ট লেখা আছে দেখো, বহুমুখী নদী পরিকল্পনা। বহুমুখী নদী পরিকল্পনা কি? নদীতে বাঁধ দিয়ে যখন অনেকগুলো উদ্দেশ্যকে সামনে রেখে নদীতে বাঁধ দেওয়া হয়, তখন তাকে বলা হয় বহুমুখী নদী পরিকল্পনা। এর ফলে কি হবে? বিশাল জলাধারের নিচে শিলাস্তরে চাপ দেয়, ওই যে জল আটকে রাখায় বলেছিলাম, ফারাক্কার এক সাইডে প্রচুর জল এবং এক সাইডে জল নেই, ফলে যে সাইডে জল থাকবে সেই সাইডে কি হবে? ভূমির উপর চাপ সৃষ্টি করবে, ফলে ওই অংশটাই বসে যেতে পারে, বা ওই অংশটাই দুর্বল হয়, ভূমিকম্প তৈরি হতে পারে। যেমন মহারাষ্ট্রের কাইনা বলে একটা জায়গা আছে, কাইনা জলাধার, সেই কাইনা জলাধারে জল আটকে রাখার ফলে 1967 সালে ভূমিকম্প হয়েছিল। তারপরে দেখো, নদীর ধারণ অববাহিকার অবনমন ঘটে। জলাধার তৈরির সময় প্রচুর মানুষ উদ্বাস্তু হয়, যখন বাঁধ নির্মাণ করা হয় তখন প্রচুর মানুষ উদ্বাস্তু হতে হয়, বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়ে যেতে হয়। যেমন নর্মদা বাঁচাও আন্দোলনে বলা হয়েছিল কালকে, যখনকার বিস্তীর্ণ মানুষ জলমগ্ন হতো এবং বিস্তীর্ণ মানুষকে উদ্বাস্তু হতে হতো, সরে যেতে হতো। জমিতে অতিরিক্ত পলি সঞ্চয়ের ফলে চাষের জমি ক্ষতি হয়। তা পলি সঞ্চয় জমির একদিকে যেমন ভালো, তেমনি অপরদিকে অতিরিক্ত পলি সঞ্চয় হলে সেটা চাষের পক্ষে আবার ক্ষতিও। তাহলে আজ এতদূর, ভিডিওটি দেখবে মন দিয়ে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই গ্রুপে জানাবে।